হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটাই হচ্ছে ম্যাথের ক্লাস। তো আজকে আমরা সেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু করি। দেখো, এখানে এবার আমাদের এক দাগের কোশ্চেনটা বলেছে যে 3 এর একটি গুণিতক লেখো যা 51 দ্বারা বিভাজ্য। এটা আমাদের বলেছে। তাহলে 3 এর একটি গুণিতক, এমন একটা গুণিতক লিখতে হবে যে যেটা 51 দ্বারা বিভাজ্য। তাহলে 3 এর গুণিতক মানে কি? আমরা জানি যে 3 এর ঘরের নামতা। তাহলে যদি 3 এর একটি গুণিতক আমরা এখানে লিখছি যে 3 গুণিত 3, এটা যদি লিখি তাহলে কত? 9। তাহলে 9 কি 51 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়। তাহলে মিনিমাম তো আমাদেরকে 51 তো হতেই হবে। তাহলে এখানে যদি আমরা 3 গণিত যদি আমরা 17 করি, তাহলে দেখো 3 17 51। তাহলে দেখো 51 দিয়ে 51 কি বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। তাহলে এখানে আরেকটা দেখো, আমরা এখানে কিন্তু 51 হতে পারে। আবার দেখো এখানে 3 গণিত যদি 34 করি, 3 গণিত 34, তাহলে কত হয়? 102। তাহলে কিন্তু এটাও হতে পারে। দেখো এটাও 51 দ্বারা বিভাজ্য। 51 কি 51 দ্বারা বিভাজ্য? আর 102, দেখো 51 দুগুণে 102, এটাও কিন্তু হতে পারে। তাহলে এই যে এটা যেটা আমরা করতে পারলাম, এই যে এইটা এখানে যেহেতু বলে দেয়নি যে 51 দ্বারা বিভাজ্য, মানে 3 এর একটি গুণিতক লেখো যে 51 দ্বারা বিভাজ্য, ছোট না বড় এটা যেহেতু বলে দেয়নি, তাই তোমরা 51 করতে পারো, আবার 102 করতে পারো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে দেখো এবার আমরা 2 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে সঠিক বিকল্পটি লেখো। এটা কিন্তু আমাদের বলেছে। তাহলে এখানে 4টি অপশন দেওয়া আছে ABCD করে। এবার কোনটা সঠিক সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, এই যে এইগুলো যেগুলো দেওয়া আছে। এবার দেখো এখানে আমাদের দেওয়া আছে VV হচ্ছে 10, কিন্তু আমরা জানি যে X 10, আমরা কিন্তু এটা জানি। তাহলে এটা আমরা করলাম। তারপরে দেখছি L এটা ইকুয়াল টু দেওয়া আছে 150। তাহলে আমরা 150 জানি। দেখো আমরা এখানে লিখছি 150, এটা ইকুয়াল টু কিন্তু আমরা জানি। দেখো 100 মান কত না? C। তাহলে এখানে C লিখলাম, আর হচ্ছে 50, তার মানে হচ্ছে CL, এটা আমরা জানি। তাহলে এটা 150 হলো, কিন্তু এখানে দেওয়া আছে LL। তাহলে এটা ভুল, A আর B ভুল হলো। তারপর দেখো তারপরটা কি আছে না, এখানে আছে যে 200 ইকুয়াল টু হচ্ছে C। তাহলে এটা কিন্তু ঠিক। দেখো 100 আর 100, তার মানে C আর C। তাহলে C আর C মানে 100 আর 100 কত হয়? 200। তাহলে এটা দেখো ঠিক। আবার দেখো এখানে ডি অপশনে দেওয়া আছে যে D এটা ইকুয়াল টু কিন্তু আমাদের দেওয়া আছে যে 1500। তাহলে এটা যদি দেওয়া থাকে এই যে 1500, কিন্তু আমরা এই যে 1500 ইকুয়াল টু কিন্তু আমরা জানি যে 1000, তার মানে হচ্ছে MD, মানে M মানে 1000 আর D মানে 500। তাহলে এটা দেখো এই যে ডি অপশনে যেটা আছে D ইকুয়াল টু 1500, এটা কিন্তু ভুল দেওয়া আছে। তাহলে এটাও হলো না। কিন্তু দেখো C অপশনে C ইকুয়াল টু 200 দেওয়া আছে, মানে 100 100 200। তাহলে এটা কিন্তু ঠিক। তাহলে এখানে C অপশনটা কারেক্ট অ্যান্সার হলো। এটা আমাদের বোঝা গেল। যে না বুঝতে পারো তোমরা আবার রিপিট করে দেখতে পারো। তো চলো এবার দেখো আমরা 3 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা বলেছে যে সমবাহু ত্রিভুজের 3টি বাহু কেমন। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু কিসের জন্য বলা হয়েছে? নিশ্চয়ই তার 3টি বাহু সমান বলে এটাকে সমবাহু বলা হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের 3টি বাহু কেমন? না সমান। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ তো বলেই দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই তার 3টি বাহু সমান হবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে সমান। এটা বোঝা গেল। এবার দেখো আমরা 4 দাগের কোশ্চেনটা যাই। তো দেখো এবার আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে 7x এর 1/4 থেকে 3 কম কে চিহ্ন ও প্রতীকের সাহায্যে লেখো। এটা কিন্তু আমাদের বলেছে। তাহলে 7x এর মানে কি না গণিত। তাহলে গণিত 1/4 মানে হচ্ছে 1/4 থেকে 3 কম। তাহলে প্রথমে 7x এর 1/4, এটা প্রথমে আমরা লিখে নিই। তাহলে হচ্ছে 7x/4, এটা হলো।
তাহলে তারপর কি বলেছে না, এই যে 7x এর 1/4 থেকে 3 কম, মানে কি এই যে 7x/4 এটা যেটা বেরোলো এইটা -3 যদি 3 কম মানে কি, মানে এটা থেকে 3 কম তাহলে -3। তাহলে এই যে 7x এর 1/4 থেকে 3 কম, এটাকে যদি চিহ্ন প্রতীকের সাহায্যে লিখি তাহলে হবে 7x/4 -3। এটা কিন্তু আমাদের হবে। এটা বোঝা গেল নিশ্চয়ই। এরপর আমরা 5 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে 4n সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত, এটা বলেছে। তাহলে এখানে বাহুর সংখ্যা ত্রিভুজের বাহুর সংখ্যা কটা সেটা কিন্তু তোমাদের জানতে হবে। 3টি হয় ত্রিভুজের বাহুর সংখ্যা। তাহলে এখানে দেওয়া আছে ত্রিভুজ কটা দেওয়া আছে না 4n। এটা 4n সে যাই দেখো, আমি দেখো একটা সাধারণ সংখ্যা দিয়ে আমি বলছি। দেখো 5টি ত্রিভুজ রয়েছে, 5টি ত্রিভুজ ধরো রয়েছে। তাহলে এবার কি করবো না, 5টি যদি ত্রিভুজ থাকে তাহলে তার বাহুর সংখ্যা কতটি হবে এটা যদি বলে, তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি হয়। তাহলে যটি ত্রিভুজ থাকবে তাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করি তাহলে কত হয় 15। তাহলে এখানে 15 যেটা বেরোলো এটা হচ্ছে 5টি ত্রিভুজের বাহুর সংখ্যা। তা 15টি, তাহলে 5টি ত্রিভুজের বাহুর সংখ্যা 15টি। এইটা যে এরকম বেরোলো সেই রকমই এখানে হচ্ছে 4n, সে যাই থাকুক এখানে 4n দেওয়া আছে, 4n সংখ্যক। তাহলে এখানে 4n যেটা দেওয়া আছে তাহলে 4n কে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় 12n। তাহলে 4n সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 12nটি। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। যে না বুঝতে পারো আবার তোমরা রিপিট করে দেখতে পারো। তো চলো এবার আমরা 6 দাগের কোশ্চেনটা যাই। এবার দেখো আমাদের 6 দাগের কোশ্চেনটা বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে xcvii। একটি সংখ্যা xlv হলে অপর সংখ্যাটি হিন্দু আরবিক সংখ্যায় মান কত, এটা কিন্তু আমি বলেছি। তাহলে এই যে এরকম ভাবে যদি থাকে এই যে রোমান সংখ্যায়, তাহলে তো আমরা বিয়োগটা করতে পারবো না। তাহলে হিন্দু আরবিক সংখ্যায় প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে যোগফলটাকে প্রথমে নিয়ে আসি। তাহলে xcvii, এটা ইকুয়াল টু কত হচ্ছে না xc, মানে যে c এর আগে x আছে তার মানে 90। তাহলে 90 এটা প্লাস ভিই মানে হচ্ছে 8 ইকুয়াল টু 98 হলো। তাহলে এই যে যোগফলটা যেটা মান 98টা বের করতে পারলাম। এরপর হচ্ছে xlv, এটার মানটা কত না l মানে 50, 50 এর আগে x মানে হচ্ছে 10, তাহলে 50 এর আগে 10 আছে তার মানে কত না 40। তাহলে 40 আর 5 কত হলো 45 হলো। এবার দেখো দুটি সংখ্যার যোগফলটা দেওয়া আছে। দুটি সংখ্যার যোগফল আমরা পেলাম 98 আর একটি সংখ্যা আমরা পেলাম 45। তাহলে অপর সংখ্যাটি কত, এটা যদি দেওয়া থাকে তাহলে দুটি সংখ্যার যোগফল থেকে যদি একটি সংখ্যা যদি বাদ দিই তাহলে অপর সংখ্যাটা পাওয়া যায়। তাহলে দেখো এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখানে 5 আর কয় 8, 3 এ 8 আর 4 আর কয় 9, 5 এ 9। তাহলে এইটা হলো হিন্দু আরবিক সংখ্যায়। এবার এখানে এটা 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 আমাদের উত্তর বেরোলো। এবার এটাকে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে আমরা কি লিখবো, দেখো এদিকে আমরা লিখে দিচ্ছি। তাহলে 50 এর মান কত না l। এবার i মানে 3, তাহলে 3 যদি হয় তাহলে i। তাহলে এখানে 53 হিন্দু আরবিক সংখ্যাকে যদি আমরা রোমান সংখ্যায় নিয়ে যাই তাহলে কিন্তু এটা হলো। তাহলে এটা আমাদের বোঝা গেল। তারপর দেখো এবার আমরা 7 দাগের কোশ্চেনটায় যাই। দেখো এবার আমাদের 7 দাগের কোশ্চেনটা বলেছে যে চিহ্ন প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, এটা আমাদের বলেছে। p ও q এর 5 গুণের যোগফলের 1/4 আর এর থেকে বড়, এটা বলেছে। তাহলে p, এই যে p, হ্যাঁ ও মানে হচ্ছে p প্লাস p ও q এর 5 গুণের যোগফল যেটা তার 1/4। তাহলে p আর হচ্ছে q এর 5 গুণ মানে কত না 5q। তাহলে p প্লাস 5q যেটা হলো এর এবার 1/4, এই 1/4 মানে এটা গণিত 1/4 ইকুয়াল টু কত না p প্লাস 5q বাই 4, এটা হলো। তাহলে এই যে এইটা এই যে p ও q এর 5 গুণের যোগফলের 1/4 আর এর থেকে বড় তাহলে এই যে এইটা হচ্ছে আর এর থেকে বড়। তাহলে আমরা কি লিখতে পারি
না, এই যে আর এর থেকে বড় হচ্ছে মানে হামুকটা সেটা এটার দিকে যাবে, আর এই যে ছোট যে মুখটা সেটা যাবে আর এর দিকে। তাহলে পি প্লাস 5q/4। এটা তাহলে বোঝা গেল, কিন্তু তোমাদের কিন্তু এগুলো বুঝে বুঝে করতে হবে, তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 8 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 8 দাগের কোশ্চেনটা বলেছে যে এই যে সরলটা দেওয়া আছে, সরলটা করতে বলেছে আমাদেরকে। তাহলে এখানে প্রথমে দেখো রেখা বন্ধনী রয়েছে, তাহলে ভাগের আগে কিন্তু আমাদের রেখা বন্ধনী যেখানে আমাদের যেখানে যেখানে রয়েছে সেখানে কাজটা কিন্তু আমাদেরকে আগে করতে হবে। তাহলে দেখো এখানে আমরা করছি ইকুয়াল টু দিলাম। তাহলে এখানে যেটা আগে করবো না সেটা কিন্তু আমরা সেরকমই রেখে দেবো। তাহলে 256 এটা ডিভাইড বাই রেখা বন্ধনী রয়েছে, মানে হচ্ছে 16/2। এইটার মাথায় রেখা বন্ধনী রয়েছে। তাহলে এখানে যদি 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় না 8 হয়। তাহলে এখানে 8 দুগুণ 16 যেহেতু হয়, তাহলে এখানে আমরা 8 লিখলাম। এটা ডিভাইড বাই, এবার দেখো 18/9 এটার উপরে দেখো রেখা বন্ধনী রয়েছে। তাহলে এখানে যদি 9কে যদি 18 দিয়ে 9 দিয়ে যদি 18কে যদি ভাগ করি তাহলে কত হয় 9 দুগুণ 18। তাহলে এখানে আমরা 2 লিখলাম। এটা এবার গণিত আছে, গণিত দিলাম, তারপর 2 দিলাম। এবার দেখো কি করতে হয়, তাহলে এখানে কিন্তু এবার ভাগের কাজটা আমরা আগে করব। তাহলে দেখো এখানে আমরা ভাগের কাজটা করব। তাহলে 256কে আমরা 8 দিয়ে ভাগ করব প্রথমে। তাহলে 256কে যদি ভাগ করি তাহলে কত হয় 3 8 24, আর 1 করে থাকলে 16 হলো। তাহলে 8 দুগুণ 16, তাহলে 32 হলো। এটা ডিভাইড বাই 2, এটা গণিত 2, এটা রেখে দিলাম। এরপর ইকুয়াল টু দিলাম। এবার দেখো এখানে আমরা এই ভাগের কাজটা করব। তাহলে এখানে যদি 32কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় না 16 দুগুণ 32। তাহলে এখানে আমরা 16 লিখলাম। এটা গণিত, এবার এখানে 2, এটা ইকুয়াল টু আমাদের কত হয় না 32। 16 দুগুণ কত হয় 32। তাহলে এখানে এই যে এই সরলটা দিয়েছিল, এটা আমাদের উত্তরটা কত বেরোলো না 32। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এবার দেখো আমরা 9 দাগের কোশ্চেনটায় যাই। দেখো এবার আমাদের 9 দাগের কোশ্চেনটা বলেছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তাহলে এটা দেখো লসাগু আর গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে লসাগু গণিত গসাগু ইকুয়াল টু হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল করে যদি লসাগু গণিত গসাগু হয়, তাহলে এখানে 8 গণিত 280। এটা তাহলে কি বেরোলো দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যা মানে সংখ্যা দুটি যদি গুণফলটা যদি দেওয়া থাকে আর একটি সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে আমরা অপর সংখ্যাটি কিভাবে বের করবো না সেই গুণফলটাকে আমরা আরেকটি যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটাতে আমরা ভাগ করব, তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে গুণফলটাকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি অপর সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো এই গুণটা করার কিন্তু দরকার নেই, তার কারণ হচ্ছে পরে কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এই যে গুণফলটা বেরোলো 8 গণিত মানে এই যে এটা 8 গণিত 280, এটা মানে ভাগ করা মানে কি বাই 56, এটা আমরা লিখে দিলাম যেহেতু ভাগ করতে হবে 56 দিয়ে। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করছি। এটা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে 7 8 56, 7 লিখলাম। তারপর 7 দিয়ে এই 280কে দেখো কাটছি, তাহলে কত হয় 4 7 28 আর একটা শূন্য, তাহলে এখানে 40। তাহলে অপর সংখ্যাটি আমাদের কত বেরোলো না 40। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 10 দাগের কোশ্চেনটা যাই। দেখো এবার আমাদের 10 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি রিকশার সামনের চাকার পরিধি 10 ডেসিমি এবং পেছনে দুটি চাকার পরিধি 15 ডেসিমি এবং 12 ডেসিমি কমপক্ষে কত পথ গেলে চাকা তিনটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে নির্ণয় করো। এটা কিন্তু আমাদের বলেছে। তাহলে এরকম অঙ্ক যখন আমাদের দেওয়া থাকবে যে কমপক্ষে এত মানে এতটা 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 গেল, তাহলে কমপক্ষে মানে কতটা এটা বের করতে হবে কমপক্ষে যখন থাকবে, তখন আমাদের এরকম যদি অঙ্ক থাকে তো আমাদের কি করতে হবে না লসাগু করতে হবে। তাহলে এখানে 10 ডেসিমি 15 ডেসিমি ও 12 ডেসিমি লসাগু করতে হবে। তাহলে দেখো এখানে আমরা লসাগুটা করছি 10 15 আর 12। তাহলে এখানে দেখো আমরা 2 দিয়ে দিলাম, 5 দুগুণ 10, 15 করতে 15, 6 দুগুণ 12, 3 দিয়ে দিলাম, 5 করতে 5, 3 5 15 আর হচ্ছে 3 দুগুণ 6। এবার 5 দিয়ে দিলাম, 5 একে 5, 5 একে 5 আর 2 করতে 2। এবার যদি আমরা লসাগুটা যদি এখানে আমরা বের করি তাহলে আমাদের কত হয় দেখো এখানে হচ্ছে 5 দুগুণ 10 রেখে দিলাম আর 3 দুগুণ 6, তাহলে 60।
60 ডেসিমি। তাহলে এখানে যদি আমরা এই যে 60 ডেসিমি পথ গেলে চাকা 3টি পূর্ণ সংখ্যক বার ঘুরবে, এটা আমরা বের করতে পারলাম। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা 11 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 11 দাগের কোশ্চেনটা বলেছে যে দুজন একদিনে একটি পালঙ্কের 1/3 অংশ পালিশ করতে পারে, দুদিনে পালঙ্কের 2/3 অংশ পালিশ করতে পারে, মানে পালিশ করতে হলে কতজন লাগবে, এটার কি কোশ্চেনটা আমাদের পড়েছে। তাহলে এখানে দেখো আমরা করছি, এখানে আমরা করছি যে এখানে দিন, কিন্তু এখানে প্রথমে আমরা দিনটা লিখে নিলাম, আর 1 দিন আর 1/3 এত অংশ, আর জন মানে কতজন লেগেছে, 2 জন। হ্যাঁ, তাহলে এখানে দেখো এবার তাহলে আমাদের কোশ্চেনটা কি করেছে না, এখানে আমাদের এবার বার করতে দিয়েছে যে দুদিনে 2/3 অংশ তাহলে কতজন করবে এটা। তাহলে এখানে দেখো আমরা করছি, এখানে যেটা আমাদের যে একদিনে, তাহলে এখানে আমরা প্রথমে এখানে দেখো আমরা লিখছি যে একদিনে 1/3 অংশ করে 2 জনে, তাহলে একদিনে 1 অংশ করতে তাহলে কতজন লাগবে, তাহলে এখানে হচ্ছে 2 গুণিত 3/1। এবার এখানে দেখো এখানে এবার কি করতে হবে না, 2 দিন চলে আসলো, এবার এক অংশ, তাহলে এখানে কতজন লাগবে, নিশ্চয় কম লাগবে, কারণ দেখো এখানে দিন কিন্তু বাড়িয়ে দিয়েছে, তাহলে এখানে 2 গুণিত 3/1, এখানে নিচে কিন্তু গুণিত 2 হলো। এবার দেখো এখানে আমাদের ফাইনাল যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা করছি, এখানে তো আমাদের বার করতে দিয়েছি কি, তাহলে এবার আমরা বার করব যে 2 দিনে, হ্যাঁ 2 দিনে, তাহলে এবার 2/3 অংশ করে কতজনে, আমরা কিন্তু এটা বার করব। তাহলে এখানে দেখো এখানে প্রথমে যেটা লেখা আছে সেটা প্রথমে আমরা এখানে করছি, দেখো এখানে, তাহলে এখানে 2 গুণিত 3/2 গুণিত 1 এটা। তাহলে দেখো এবার 2 দিনে আছে, দিন সংখ্যা কিন্তু একই আছে, কিন্তু এখানে অংশটা বাড়িয়ে দিয়েছে, পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, তাহলে নিশ্চয় বেশি জন লাগবে, তাহলে এখানে কিন্তু আমরা গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে না 2/3। এবার দেখো কাটাকাটি করছি, এই 3 কাটলাম, এই 2 কাটলাম, তাহলে কত পড়ে রইলো, এখানে কিন্তু আমাদের 2 পড়ে রইলো, তাহলে এখানে 2 জন লাগবে, তাহলে এখানে 2 দিনে পালঙ্কের 2/3 অংশ পালিশ করতে 2 জন লাগবে, এটা আমাদের পারা গেল। তাহলে এবার দেখো আমরা 12 দাগের কোশ্চেনটা যাই, এটা বুঝতে পারা গেল তাই তো, 12 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে আমাদের 12 দাগের কোশ্চেন, মানে লাস্ট কোশ্চেনটা কি বলেছে আমাদের, যে একটি ভগ্নাংশ নির্ণয় করো যা 7/9 এর থেকে যত বড়, এখানে 1/3 রয়েছে, কিন্তু এখানে 1/3, ঠিক আছে, 1/3 এর থেকে তত ছোট। তাহলে এখানে তোমরা এটা নিশ্চয় বুঝতে পারছো না যে এখানে ভগ্নাংশ দিয়েছে, এখানে ভগ্নাংশটা ছাড়ো, এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা নিয়ে করছি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা এদিকে করি, তারপরে ওই ট্রিকটা ইউজ করবো এর উপরে। তো দেখো এখানে আমরা ধরে নিলাম যে এখানে দেখো আমরা করছি, এখানে মিডিলের সংখ্যা আর 2 দিক থেকে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে আমরা এটা ধরছি যে এদিকে আছে 3, আর এদিকে ধরো 3 এর থেকে যত বড়, এদিকে আছে 7 এর থেকে তত ছোট, এরকম যদি থাকে তাহলে এখানে 3 এর থেকে যত বড়, 7 এর থেকে তত ছোট, তাহলে এরকম যদি থাকে তাহলে এখানে কি বোঝাচ্ছে না, এদের তাহলে মিডিলের যে সংখ্যাটা সেই সংখ্যাটা বার করতে হচ্ছে। তাহলে সেটা যদি আমরা বার করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, না এই যে 3 আর 7 এর আমাদের যোগফল করতে হবে, তাহলে কত হয় না, এখানে আমরা 3 আর 7 যদি যোগ করি তাহলে 10 হয়। এবার একে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত 5, তাহলে এদের মিডিলের সংখ্যাটা আমাদের 5।
কারণ এবার দেখো আমরা প্রমাণটা এবার সঠিক কিনা সেটা আমরা দেখিয়ে দেখো। তাহলে 3-এর থেকে যত বড়, তাহলে 3-এর থেকে 2 বড়, তাহলে 5 হচ্ছে। আর 7-এর থেকে তত ছোট, মানে 7-এর থেকে 2 ছোট, তাহলে 5 হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এখানে মিডল সংখ্যাটা কত? 5। তাহলে সেই রকমই এখানে পূর্ণ সংখ্যা দেওয়া নেই, এখানে দেওয়া আছে ভগ্নাংশে। তাহলে এই নিয়মটাই প্রয়োগ হবে ওই ভগ্নাংশের উপর। তাহলে দেখো এবার আমরা ভগ্নাংশে করে দেখাই। ভগ্নাংশে করলে আমাদের কি হবে, এটা আমরা একটা পূর্ণ সংখ্যা করে নিলাম। তাহলে এবার ভগ্নাংশে করি, একই নিয়ম প্রয়োগ হবে। তাহলে এখানে এই যে 7/9 এটা প্লাস এখানে 1 পূর্ণ 1/3, তার মানে কত? 3 3 আর 4 মানে 4/3। তাহলে 4/3 এটা প্রথমে যোগটা আমরা করে নিই। তাহলে এখানে লসাগু হয় 9, এখানে 9 করলাম। তারপর হচ্ছে এখানে 7, মানে এটা ভাগ করলাম, তাহলে 1 হলো আর 7 থেকে 7 এটা প্লাস। এবার এখানে 3 3 9 মানে হচ্ছে 3 আর 3 4 12, এটা ইকুয়াল টু এখানে আমরা 9 লিখলাম। এরপর হচ্ছে এখানে 12, তাহলে 12 আর সাথে কত হয়? তাহলে 12 এর সাথে কত হয় না 19 হলো, এটা হলো। তাহলে এবার দেখো, তাহলে এবার আমাদের তারপরে মানে নিয়মটা কি ছিল না, এই যে যোগফল যেটা বেরোলো এটাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে 19/9 এটাকে যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা ইকুয়াল টু হয় না 19/9, এটা ভাগ চিহ্ন আছে, তার মানে এটা গুণ চিহ্ন হয়ে যায়, দিয়ে এটা উল্টে যায়, তার মানে এটা গণিত 1/2 হয়ে যায়। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কত? 9 2 18 আর উপরে হয় 19, তাহলে হচ্ছে 19/18। তাহলে এখানে দেখো আমাদের এটা কিন্তু উত্তরটা বেরিয়ে গেল। এবার যদি এটাকে আমরা পূর্ণতে যদি মানে পূর্ণ যদি ভাঙি তাহলে আমাদের কি হয়? তাহলে এখানে যদি আমরা পূর্ণ লিখি এটাকে তাহলে কি হয় না দেখো 18 কে 18 মানে 1 পূর্ণ 1/18। তাহলে এটা কিন্তু তোমাদেরকে, এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। তোমাদের কিন্তু এইভাবে বুঝে বুঝে করতে হবে। এখানে যদি এরকম ভাবে যদি না বুঝতে পারো, এই যে ভগ্নাংশে দেওয়া আছে এইভাবে যদি তোমরা না বুঝতে পারো, তোমরা কিন্তু কোনো একটা পূর্ণ সংখ্যা নিয়ে নেবে, সেভাবে কিন্তু তোমরা সেটাকে ধরে ধরে তোমরা কিন্তু সেটা বুঝবে কি করতে হবে, তারপর কিন্তু তোমরা ভগ্নাংশের উপর প্রয়োগ করবে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবেই যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকি তো অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি পরীক্ষা ভালো হতে হয় তাহলে তোমাদের কিন্তু এখন থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে, তো এখন হচ্ছে মার্চ মাস, আর বেশি দিন বাকি নেই। তোমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাদেরকে বলি এক্ষুনি করে দাও, তার কারণ হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তোমাদের কাছে যে আগে চলে যায়, এই জন্য কিন্তু বলা। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।